ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 18 নম্বর এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আমাদের সঙ্গে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না। ঠিক তেমন কিছু ঘটনা নিয়ে আমার এই হরর 2.0। আজকের ঘটনাটি পাঠিয়েছে নাজির আহমেদ টিটো। দাদা কেমন আছেন? আজকে আমি যে ঘটনাটি লিখে পাঠিয়েছি এটা আমার বন্ধু আশিকের। আশিক আজ আর আমাদের মধ্যে নেই। আশিকের মৃত্যুর এক সপ্তাহ আগেই তার ডায়েরিতে এই ঘটনাটি লিখে গেছিল। সেই ডায়েরি থেকেই আপনাকে জেরক্স করে দিলাম। বেশ কিছুদিন আগের কথা, ঢাকার কলেজের হোস্টেলে ছিলাম আমরা। আমার রুমমেটের সাথে আমার চাচাতো বোনের যোগাযোগ ছিল। অবশ্যই তা আমার মাধ্যমেই ছিল। আমার চাচাতো বোন ঐশীর কোনো মোবাইল ফোন ছিল না, তাই রাতে পারভেজের সঙ্গে ঐশীর কথা হতো না। একদিন পারভেজ আমাকে বলল, যদি ঐশীর কাছে যদি মোবাইল থাকতো তাহলে এখন ঐশীর সাথে কথা বলতে পারতাম। কথায় কথায় আমিও বললাম, তুই তো একটা দিতে পারিস। মোবাইল দেব? আজকেই দেব। তুই কি পৌঁছে দিতে পারবি? আমি ভেবেছিলাম পারভেজ মোবাইল দেবে না, তাই আমি ওকে লোভ দেখিয়ে বললাম, যদি তুই মোবাইল দিতে পারিস তাহলে আমি এখনই গিয়েই দিয়ে আসব। আমি হয়তো রাতে যেতে পারবো না। মনে করে আশিকও বলল, চল আজকেই মোবাইল দেব। আমিও হ্যাঁ বলে দিলাম। আর ঘটনার শুরু এখান থেকেই। নোয়াখালী পৌঁছাতে পৌঁছাতে তখন 12টা বেজে গেছে। ঢাকা টাঙ্গাইলের সব বাস ছেড়ে দিয়েছে। আমি বাধ্য হয়ে বাঁকুড়ার একটা গাড়িতে উঠে বসলাম। নামলাম মির্জাপুরে। প্রধান যে সড়কটা, সেখান থেকে আমার বাড়ি আরো অনেক উত্তরে। মাঝে একটা নদী পড়ে। একাকী নদীর ধার ঘেঁষে যেতে হবে। ততক্ষণে বুঝতে পারলাম যেন ঘন অন্ধকার চারিদিকটাতে। সময়টা ছিল একটু ঠান্ডার সময়। কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না তেমন। রাস্তা উত্তরের পথ ধরেছে। আমিও তার সাথী হলাম। দুপাশে বাড়ি থাকার কারণে তেমন ভয় লাগছিল না। এখান থেকে আরো 3 মাইল হেঁটে আঁকাবাঁকা রাস্তা বেয়ে যেতে হবে আলতাফপুর। কিন্তু তাতে আমি কোনো ভয় পাচ্ছিলাম না। আসার সময় সাথে করে একটা মেজও নিয়ে এসেছি। শুনেছিলাম খারাপ জিনিস আগুনকে ভয় পায়। দূরের পথ তেমন ভালো দেখাও যাচ্ছিল না, তাই মোবাইলের আলোতেই পথ চলতে হচ্ছে আমাকে। আমি দূরের দিকেও বেশি তাকাচ্ছিলাম না, যদি কিছু দেখে ভয় পাই তাই। আস্তে আস্তে নদীর ধার ধরে চলে আসলাম। একটা নীরব থমথমে ভাব তখন। চারিদিকে যেন ঠান্ডা একটা বাতাস বইছে। গাছের পাতার শব্দ শোষো শোষো করছে। কেমন যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল আমার দেহের ভিতর দিয়ে। নদীর কিনারা ঘেঁষে অনেক বাঁশবগান শুধু শ শ শ শ আওয়াজ করছে। রাত তখন 2টোর কাছাকাছি। নদীতে মাঝি তো এত রাতে পাওয়া যাবে না। আর মাঝির বাড়িটা আমি চিনি না যে মাঝিকে ডেকে নিয়ে আসবো। দূরে শিয়াল কুকুরগুলো এমনভাবে ডাকছিল যেন ভয় আমাকে ধীরে ধীরে গ্রাস করে নিল। আমি যে নদীটির সামনে দাঁড়িয়ে আছি সেই নদীটির একটি নাম আছে, বৌমরা গাং। বিয়ের রাতে বরযাত্রী ও নতুন বউকে নিয়ে নৌকায় এই নদীতে ডুবে মারা যায়। ভিতরে ভিতরে একটা ভয় আমাকে গ্রাস করছে। কিন্তু নদীটা পার হব কি করে? সাঁতারও তো জানি না, না নৌকা চালাতে পারি। কিছু দূর যেতেই একটা নৌকা দেখতে পাই, ঘাটে বাঁধা আছে। নদীর কালো পানি দেখে আবার খুব ভয় করছিল, যদি নৌকা থেকে ভুল করে পড়ে যাই। একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু বন্ধুকে আমি চ্যালেঞ্জ করেছি, আজ রাতেই ফোনটি পৌঁছে দেব। আস্তে আস্তে নৌকাটিতে পা রাখলাম। পা রাখতেই নৌকাটি যেন দুলে উঠল। আমার হাত পা সারা শরীর যেন শিউরে উঠল। হঠাৎ একটা অবাক কাণ্ড ঘটল। আমি যখন বৈঠা দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে নৌকাটি চালাতে শুরু করলাম, নদীর পাড়ের বাঁশবাগানের উপর থেকে হাজার হাজার পাখি চিৎকার চেঁচামেচি করে দূরে পালিয়ে গেল। মনে হলো যেন কোনো একটা গুমোট বাঁধা অন্ধকার বাঁশবাগানের মাথার দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাইছে। আমার
গায়ের পশম তখন দাঁড়িয়ে গেছে, আবার ভেতর ভেতর একটা ভয় কাজ করছে। কেমন জানি মনে হচ্ছিল বাঁশবাগানের ওই গুমঠো বাঁধা অন্ধকারটা আমার নৌকাটিকে টেনে ধরেছে। আমি পারছি না নৌকা নিয়ে নদী পার হতে। হঠাৎ আবারও নৌকাটি দুলে উঠল, কোনো কারণ ছাড়াই। এবার মনে হচ্ছে পানির নিচে কিছু তো একটা আছেই। মনে হচ্ছে কিছু একটা পানির নিচে টেনে নিতে চাচ্ছে, আর কিছু একটা নদীর তীরের দিকে টানছে। ভয় তখন আমার গলার শব্দ থেমে যাওয়ার অবস্থায়। দুদিকে টানাটানির কারণে তখন আমার নৌকাটা শুধু দুলছে আর দুলছে। আমি শত চেষ্টা করেও কচুরিপানা ঠেলে নৌকাটিকে সামনে নিতে পারলাম না। এমনটা কেন হচ্ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। নাকি ভয়ে আমার শরীরটা নিরাশ হয়ে গেছে। অবশেষে নৌকাটি আমি আগের জায়গায় ফেরত আনলাম। নামার সময় হঠাৎ আমার পা কাদায় পড়ল। সলাৎ করে একটা শব্দ হলো। ভাবলাম কিছু একটা আমার পা টেনে ধরেনি তো। হঠাৎ লক্ষ্য করলাম মাঝরাতের নীরবতা ভেঙে একটা ইঞ্জিন চালিত নৌকা নদীর মাঝখানটি দিয়ে আসছে। যাক, এতক্ষণে একটু সাহস ফিরে পেলাম। যখন কাছাকাছি এলো তখন দেখতে পেলাম হারিকেনের আলোয় নৌকার মাঝখানটিতে একটা নতুন বউ বসে আছে। আমার দিকে কেমন যেন মায়াবীভাবে তাকিয়েছিল। মনে হচ্ছিল আমাকে মনে হয় দূর ছাই, এসব কি ভাবছি। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে মাঝির বাড়ি খুঁজে পাই। মাঝিকে সব খুলে বললাম, অনুরোধ করলাম যেন আমাকে নদী পার করে দেয়। কিন্তু মাঝি আমাকে যা বলল তাতে আমি আরও ভয় পেয়ে গেলাম। কদিন আগেই নাকি একজন মাঝি রাতে নদী পার হতে গিয়েছিল। অনেক কষ্টে সে নদীর সাঁতার কেটে তীরে আসে, কিন্তু তার শেষমেশ তার জীবন রক্ষা করতে পারেনি। বাঁশঝাড়ের মধ্যে তার লাশ খুঁজে পাওয়া যায়। তাহলে এখন উপায় একটাই আছে। নদীর তীর ধরে আঁকাবাঁকা রাস্তা, ঢালু রাস্তা দিয়ে অনেকটা দূর হেঁটে যেতে হবে। আমি কোনো কথা না বলেই রওনা দিলাম। উঁচু নিচু পথ চলতে ভীষণ কষ্ট হচ্ছে। মাঝে মাঝে দু একটা বাড়ি আর বাকিটা রাস্তা। যদি কেউ পাহাড়ি রাস্তা দেখে থাকো তাহলে সে বুঝতে পারবে। শুধু রাস্তা, দুপাশে শুধু জঙ্গল আর বড় বড় গাছ। কিছুক্ষণ কথা বললাম নাজিরের সঙ্গে। কথা শেষ না হতেই থমকে দাঁড়ালাম। পেছনে কে? একবার ভাবলাম ফিরে তাকাবো, কিন্তু না। মনে হচ্ছে কে যেন হাঁটছে আমার পিছনে। আমি হাঁটছি, আমার পিছনে থেকেও একটা শব্দ হচ্ছে। রাত তখন কটা বলতে পারবো না। শেষ ভরসা ছিল চাঁদের আলো, সেটাও ছোট্ট একটা টুকরো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। নিঝুম অন্ধকার, দুপাশে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তাটা ধরে আমি হাঁটতে চলেছি। পিছনে শব্দ হচ্ছে ঝুম ঝুম ঝুম। হঠাৎ একটা শব্দ হলো। মনে হলো যেন বুকের খাঁচাটা ভেঙে গেল, যেন হৃৎপিণ্ড দুটো দুমড়ে মুচড়ে বাইরে চলে আসবে। পরক্ষণে বুঝতে পারলাম এটা তো বাঁশের শব্দ। কড় কড় মড়মড় করছে বাঁশের ঝাড়ের ভিতর। আমি বুঝতে পারলাম দুটো বাঁশ যখন একসঙ্গে ঘর্ষণ হয় তখন এরকমই শব্দ হয়। মনে খানিকটা সাহস আসলো। আমি মিথ্যা কথা বলবো না, আমার মনে তখন সিটে ফোটাও সাহস ছিল না। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কিছু একটা আমার পিছনে আছে। ও মা! সামনে থেকে কি যেন একটা দৌড়ে চলে গেল। খানিকটা অন্ধকার, কিছুই বোঝা গেল না। হঠাৎ করে আমি থমকে দাঁড়ালাম। না, আমি পিছন দিকে তাকাবো না। কি ওটা? কিসের আলো? পিছনে আগুন কিসের? হঠাৎ করে পিছন তাকালাম। কে দাঁড়িয়ে আছে? কিন্তু এই সময় এখানে মানুষ? মুহূর্তে আলো নিভে গেল। আমি চোখ ফিরিয়ে নিলাম। আরে তুই এখানে? আমি প্রশ্ন করতেই ঐশী বলল, তোর তো এখানে থাকার কথা না। আমি বললাম, তুই এখানে কেমন করে? ঐশী বলল, আমি জানতাম তুই আসবি। তুই আমার কাছে আসছিলিস, তাই না? আমি বললাম, হ্যাঁ, তোর কাছেই আসছি। কিন্তু বাড়ি রেখে এত রাতে তুই? ঐশী বলল, তুই যে কিছু দিতে এসেছিস আমাকে, দে, কাছে আয়। ঐশী যখন আমাকে কাছে আসতে বলল তখন আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। ঐশী বলল, ঢাকা থেকে এত রাতে তুই আমাকে মোবাইল দিতে এসেছিলিস, কাছে আয়। আমি তখনই বুঝতে পারলাম ও ঐশী না। পায়ের দিকে যখন তাকালাম, ঐশী দুটো পাই যেন উল্টো।
শুধু উল্টো বললে ভুল হবে, মাটি থেকে 2 পায়ে কিছুটা উপরে। আমি বললাম, তুই কাছে আসবি না, দূরে থাক। ভয়ে তখন আমার শরীর দিয়ে ঘামের বন্যা বয়ে যাচ্ছে। ভয়ে আমি চিৎকার করছি, কিন্তু আমার গলা দিয়ে তখন কোনো শব্দই বেরোচ্ছে না। আমি দেখলাম ঐশীর 2 চোখ যেন রক্তবর্ণের, চোখের ভিতর কালা কোনো অংশই নেই। আমি চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার শব্দ কেউ শুনতে পারল না। নিঃশব্দ এই জঙ্গলের মধ্যে শুধু একটা চাতক পাখির ডাকি শুনতে পাচ্ছি। হঠাৎ কর্কশ কণ্ঠে একটা কাক ডেকে উঠল, দূরে একটা শিয়াল ডেকে উঠল একটা ভয়ানক সুরে। হঠাৎ করে চারিদিকটা যেন অন্ধকার হয়ে এলো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমি জ্ঞান ফিরে পেয়েছি তখন চারিপাশে শুধু মানুষ আর মানুষ। আমাকে ততক্ষণে বাড়ি নিয়ে আসা হয়েছে। আমার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই। কিছুক্ষণ পর ফোনটি আমি ঐশীর হাতে গোপনে দিয়ে দিই, কিন্তু বুঝতে পারলাম বেঁচে আমি ফিরেছি, কিন্তু আমার আত্মা সেখানেই থেকে গেছে। এরপর নাজির আহমেদ লিখেছে, কথাগুলো আশিকের লেখা। ঘটনার পর মাসখানেক বেঁচে ছিল আশিক। ঠিক তখনই এই ঘটনাটি তার ডায়েরিতে লিখেছিল। ডায়েরিতে আমি দেখতে পাই একদম শেষে একটা কথা লেখা ছিল, যে একটা খারাপ জিনিস আর যদি সেটা হয় খারাপ উদ্দেশ্যে, তবে তার ফল কি হয় আমি তা দেখার অপেক্ষায়। কিন্তু আশিক তো দেখতে পারলো না, আমি দেখলাম, যেদের কারণে আশিক আজ আমাদের মাঝে আর নেই। তাই আশিকের এই ছোট্ট ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে আপনার মুখে এই ঘটনাটি শোনাবেন। আপনার মুখে এই ঘটনাটি শুনে আমরা খুবই খুশি হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আর এরকম ঘটনা শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।